ওয়েল, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা এইটুকু পরে যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে যে ভার্বের সঠিক অবস্থা বা অবস্থান। আচ্ছা, মানে আমরা যখন সেন্টেন্স লিখি, ভার্ব ব্যবহার করি, ভার্ব ইংরেজি সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটি ছাড়া মূলত সামটাইমস বাক্যগুলো অসম্পূর্ণ থাকে কার্যবিধি ক্ষেত্রে। সো সেই হিসেবে ভার্বের সঠিক ব্যবহারটাও জানতে হবে। আমরা ভার্বের যদি সঠিক ব্যবহারটা না জানি, তাহলে আমরা আমাদের কথাগুলোকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলতে পারি না। সো এটাই হচ্ছে মূলত রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। সো রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুল আছে, হাজার হাজার রুল বের করা যাবে চাইলে। সেখান থেকে ফিল্টার করে 40 থেকে 45টা রুল বের করে আমরা সেখান থেকে ফিল্টার করে কিছু পরিমাণে রুল নিয়ে আসছি। রুলসগুলা 10টা থেকে 12টা, যেগুলো শুনলে আমাদের জন্য মোটামুটি কাভার হয়ে যাবে, আমাদের আর প্রবলেম ফেস করতে হবে না আইএলটিএস এ। তো তাহলে আমরা প্রথমে 1 নাম্বার একটা রুল নিয়েছি। তুমি স্ক্রিন পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমরা একটা রুল নিয়েছি, 1 নাম্বার রুল, সেটা হচ্ছে যে এখানে বলা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা মানে হচ্ছে কর্তা ও ক্রিয়ার মিল, মানে সাবজেক্টের সাথে ভার্বের মিল, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এই জায়গা থেকে মূলত আমরা একটা জিনিস করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি একা একই হয়, এক বচন হয়, হ্যাঁ, তাহলে ভার্বও সিঙ্গুলার অথবা এক বচন হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার না হয়, ভার্বও সিঙ্গুলার হবে না। কাজেই সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বকেও সিঙ্গুলার হইতে হবে। যদি আমরা কোনো বাক্য লিখি আর সেখানে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদেরকে অবশ্যই ভার্ব সিঙ্গুলার লিখতে হবে। বোঝা যায়? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় বা বহু বচন হয়, তাহলে ভার্বও প্লুরাল হবে। বা বহুবচন। বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে আমরা বলতেছি যে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। প্লুরাল। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝি কোন টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়? যে টেন্সটা হ্যাঁ, মূলত যেই টেন্সটা মূলত আমাদের বর্তমান সময়ের কোনো কিছু করাকে, নিয়মিত করাকে বা অনিয়মিত করাকে বা অভ্যাসগত কাজকে আমাদেরকে কি বলা হয় বা বোঝানো হয়, সেটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল কাজ। আচ্ছা, এই বলছে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন। সাবজেক্ট কি যদি থার্ড পারসন হয়, তাহলে আমরা থার্ড পারসন বলে কাদেরকে চিনি? যেমন হি, শি, ইট ইত্যাদি, এগুলো না, বা কোনো হ্যাঁ, নাম, কোনো মানুষের নাম, এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার মানে হচ্ছে একজন হয়। আচ্ছা, তাহলে আমরা ভার্বের সাথে কি ব্যবহার করতে হবে? এস বা ইএস যোগ করতে হবে। এটা একদম মুখস্থ রাখতে হবে, মাথার মধ্যে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা মিনিং পড়ছি বা যে ব্যাপারটি পড়ছি সেটা হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। সেম ভাবে এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ যে রুলস পড়েছি, সেটা হচ্ছে যদি ইফ অর বাট কোনো কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন এসে দাঁড়ায়, কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন দাঁড়ায়, তাহলে আমরা ভার্বের সাথে কি ব্যবহার করব? এস বা ইএস ব্যবহার করব। ওকে, তাহলে দেখো আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল আছে হি রিড আ বুক ডেইলি। তো এখানে আমরা উত্তর করেই ফেলছি, যদিও আমরা উত্তর করেই দেখাচ্ছি, যদিও প্রশ্ন থাকে এই যে এরকম করে থাকে। এই হলুদ লেখাটা দেখতে পাচ্ছ ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখো প্রশ্নে দেওয়া থাকে কিরকম ভাবে, হি রিড আ বুক ডেইলি। হি কি এখানে থার্ড পারসন না? হ্যাঁ, হি থার্ড পারসন। আচ্ছা, তো হি থার্ড পারসন, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হি অবশ্যই সিঙ্গুলার। হ্যাঁ, সে সিঙ্গুলার। আচ্ছা, তাহলে আমরা কি জানি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেটার সাথে আমরা কি বলতে পারি? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে রিড, মানে সে বই পড়ে ডেইলি, নিয়মিত বই পড়ে। তাহলে এই যে রিড, এই যে এটা কি ভার্ব, তো এই ভার্বের সাথে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু আমরা একটা রুল শিখে আসছিলাম
যে যদি কোনো ভার্বের শেষে একটা কনসোনেন্ট একটা ভাওয়েল থাকে তাহলে আমাদের কি ব্যবহার করতে হয়? এস ব্যবহার করতে হয়। আর যদি কোনো ভার্বের শেষে একটা জাস্ট দুইটা কনসোনেন্ট থাকে তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ইএস ব্যবহার করতে হবে, তাই না? তো এখানে রিডের সাথে আমরা কি ব্যবহার করতে পারি? রিডস। আচ্ছা, রিডস। তাহলে আমাদের আচ্ছা, তাহলে এটা আমাদের কাজ হয়ে গেছে, রিডস। তাহলে এটা আমরা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা করো তো। দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। তাহলে এই প্লেটা এখানে কি হবে? দে প্লে, এখানে আছে প্লুরাল হবে। আচ্ছা, তো এখানে প্লুরাল হবে। তো দে কেন? দে হচ্ছে প্লুরাল, তাই আমাদের কি ভার্ব কি হবে? প্লুরাল হবে। আচ্ছা, তো এই প্লে বলতে এই প্লে এখানে আমাদের কি কোথাও বলা আছে যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে? হ্যাঁ কোথায় বলা আছে ভার্ব প্লুরাল হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা লাগবে? এখানে তো বলা আছে সিঙ্গুলার হইলে যুক্ত করতে হবে, প্লুরাল হইলে তো বলা নাই। ভার্ব হচ্ছে সিঙ্গুলার হলে ইয়েস বাই ইয়েস যোগ করতে হবে, প্লুরাল হলে ইয়েস বাই ইয়েস যোগ করতে হবে না। তাহলে যা আছে সেটাই থাকবে। ওকে, বসে যাবে, কারণ এটা তো প্লুরালই আছে, আবার কি প্লুরাল করব? হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে এরপরে 2 নাম্বার যে রুল সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম। এই রিলেটেড একটা জিনিস আমরা পাইছি কি, দেখো রুলস, এটা হচ্ছে বাক্যটি যদি চিরন্তন সত্য হয়, কি হয়? চিরন্তন সত্য হয়, অথবা কোনো অভ্যাসের কাজ হয়, তাহলে আমরা মূলত সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, আমরা হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কখন? যখন কোনো কাজ একদম চিরন্তন সত্য, যেমন সূর্য কোথায় ওঠে? পূর্ব দিকে ওঠে। আমরা আমরা হচ্ছে যে ঘুমাই, এটা এটা চিরন্তন সত্য না? তো বা অভ্যাসগত কর্ম না? তো এই যে কাজগুলো এগুলো মূলত আমাদের কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হয়। তো দেখো এক্সাম্পল দিছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যেহেতু দ্য সান এখানে কি সিঙ্গুলার না? হ্যাঁ সান সিঙ্গুলার, আর যেহেতু নির্দিষ্ট কিছু তাই এখানে দা বসছে। দ্য সান যেহেতু রাইজ, তাহলে আমরা জানি সিঙ্গুলার সাথে কি বসে? এস বা ইয়েস বসে, তাই না? ইয়েস বসে ইন দ্য ইস্ট। আমরা তাহলে এটা বুঝতে পেরেছি, দুইটাই খুব সহজ ছিল। এরপরে আমরা 3 নাম্বারে গেলাম। 3 নাম্বার হচ্ছে টাইম ইন্ডিকেটরস। টাইম ইন্ডিকেটরস মানে যেটা সময়কে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? সময়কে। এই সময় বলতে কি? এই সময় বলতে হইতে পারে সেটা টুডে, এই সময় বলতে হইতে পারে সেটা ইয়েস্টারডে, সে এই সময় বলতে হইতে পারে সেটা টুমোরো, এই সময় বলতে সেটা হইতে পারে উইক, এই সময় বলতে সেটা হইতে পারে মান্থ, ইয়ার, এটসেট্রা। ওকে, তো যদি কোনো বাক্যে কি, কোনো বাক্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে থাকলে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে যদি কোনো বাক্যে আমরা দেখি যে অলওয়েজ, যদি আমরা রেগুলারলি, যদি আমরা সামটাইমস, যদি আমরা অফেন, যদি আমরা ডেইলি, যদি আমরা এভরিডে এগুলো দেখি, এগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা কিরকম ভাবে পড়তে পারি? যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে সেটার জন্য আমরা তো ওই যে প্রথম যে স্ট্রাকচার পড়ে আসছি, কি পড়ে আসছি? যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ এইখানে লেখা আছে শি অলওয়েজ ডিস্টার্ব মি। সে সব সময় আমাকে কি করে? বিরক্ত করে। তো যেহেতু ডিস্টার্ব একটা ভার্ব আর শি হচ্ছে এখানে সিঙ্গুলার, তাই আমরা ভার্বের সাথে এস বসাইছি। ওকে, বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের এখানে কিন্তু উত্তর দেইনি। তুমি যদি বলো যে ভাইয়া উত্তর সাইডে লিখে দেন তাহলে আমি উত্তর লিখে দিব।
আচ্ছা লিখে দেন, হ্যাঁ লিখে দেন সাইডে উত্তর। পারবা না তুমি? পারবো মানে যদি কোনো কোনো সময় মিস্টেক হয়ে যায় এই জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখো 2 নাম্বার নিয়ম আমরা কি পড়ি দেখো, ব্যাককে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো ব্যাককে একটু আগে আমরা কি পড়ছি, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। বাট যদি কোনো ব্যাককে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি যদি বলি আমি এখন ভাত খাই বা ভাত খাচ্ছি, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না? বা আমি যদি বলি আমি এখন ছবি দেখতেছি, মুভি দেখতেছি, আমি এখন ক্লাস করাচ্ছি, আমি এখন ক্লাস করতেছি, এগুলো সবগুলোই কি হয়, এই যে এখন বলতে নাও দ্বারা বোঝাচ্ছি, দ্যাটস মিন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে আমরা কি জানি, ভার্বের কি করতে হয়, সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজেন্ট ম্যাটার, ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয় আইএনজি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, সেটা সিঙ্গুলার প্লুরাল ডাজেন্ট ম্যাটার, ভার্ব পাইলে আইএনজি যোগ করতে হবে। তাহলে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, দেখো প্রশ্নে দেওয়া আছে এক্সাম্পল, হি, তারপরে ব্র্যাকেটের মধ্যে ওয়াচ টেলিভিশন নাও। এই যে আমরা এই ব্যাকের মধ্যে নাও পাইছি, তাই না? হ্যাঁ। এই নাও যদি না থাকতো তাইলে এটা হয়ে যেত একটা প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হইতো। বাট এখানে নাও দিয়ে বোঝাচ্ছে যে সে এখন টেলিভিশন দেখতেছে। সো এই জন্য মূলত আমাদেরকে ভার্বের মধ্যে ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে এই ভার্বের এখানে সমস্যা আছে, তুমি এটা ঠিক করো। এই যে ভার্বের মধ্যে ব্র্যাকেট দেয়, এটা দ্বারাই বোঝায় যে রাইট ফ্রম অফ ভার্ব, মানে এখানে রাইট ভার্বটা তুমি লেখো। তাহলে আমরা উত্তর করতে পারি। করতে পারি তো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি বসাবো, আমরা প্রথমে এখানে সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট হি, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাই আমাদেরকে এখন দেখার বিষয় নাই যে এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল। আমাদের এখন মেন কনসার্ন হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা লিখবো। তাহলে হির সাথে কি যায়, কোন সাহায্যকারী ভার্ব যায় প্রেজেন্ট টেন্সে, অ্যাম, ইজ, আর, কোনটা যায়? হি ইজ, বিকজ অফ হি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব যাবে। হি ইজ ওয়াচিং এর, ওয়াচ এর এখানে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তাহলে ওয়াচ, WATCHING, ওয়াচিং, তারপরে টেলিভিশন, টেলিভিশন নাও, যা আছে তাই আমাদেরকে এখানে দিতে হবে। সে এখন টেলিভিশন দেখতেছে। বুঝতেছো এখন? কঠিন লাগতেছে? কঠিন লাগে খুব? না তেমন একটা লাগছে না, কিন্তু পরবর্তীতে না পড়তে গেলে একটু কঠিন কঠিন লাগছে। আপনি যখন বলেন তখন কঠিন লাগে না। এটা সব স্টুডেন্টই আমাকে বলে যে ভাইয়া আপনি যখন বুঝাই দেন আমরা এত সুন্দর লাগে, মনে হয় যে সবগুলা ডাইল ভাত, কিন্তু আমি করতে গেলে আমি আর পারি না। এটাই সমস্যা। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার রুলস এর দিকে যাই। দেখো এখানে লেখা আছে, বাক্যে যদি কোনো সময় জাস্ট থাকে, কি থাকে? জাস্ট, জাস্ট নাও, জাস্ট নাও, নট জাস্ট খালি অনলি না, নাও নাই, কিন্তু জাস্ট নাও সহ থাকলে, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি থাকলে এটা মূলত প্রেজেন্ট কি টেন্স হয়, পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিলেটেড কোনো সেন্টেন্সকে যদি আমরা ভার্বের রাইট ফর্ম করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের V3 ব্যবহার করতে হবে। আর ভার্বের V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, তার মানে আমরা কি বলছি, যদি কোনো শব্দে বা যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি এই ধরনের কোনো শব্দ থাকে, তাহলে মূলত আমাদের সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো শব্দে ভার্বের ফর্ম চেঞ্জ করার সময় আমাদেরকে অবশ্যই V3 লিখতে হবে। ওকে, আচ্ছা, দেখো এখানে আমরা একটা প্রশ্ন পাইছি। দেখো প্রশ্নে লেখা আছে এক্সাম্পল, আই রিসেন্টলি জয়েন দ্য ক্লাব। আমি কি করছি, আমি রিসেন্টলি কি এখানে পাও না, এইগুলোর মধ্যে এই যে রিসেন্টলি পাইছো,
তার মানে কি এটা হইতেছে যে এমন কোন ফরমেশনে আছে আমাদেরকে বলতেছে যে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে সুইচ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে করতে হবে যে আই, তারপরে আমাদেরকে কি নিতে হবে সাবজেক্ট অনুযায়ী আমাদের সাথে আই হ্যাভ নিতে হবে। ওকে, এর সাথে তো হ্যাজ যায় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস পজিশন। ও এই জন্য মানে বুঝতে পেরেছি। যদি কোনো বাক্যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি এগুলো থাকে তাহলে এটা মূলত আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদেরকে ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। এটা কেন বোঝাচ্ছে, ধরো তোমাকে এখনো বলছে যে আমি মাত্র ভাত খেয়ে উঠলাম, মাত্র উঠছে, তার মানে কি কাজ শেষ করে ফেলছে, সো দ্যাটস ওয়াই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে বলছে আমি মাত্র পৌঁছাইলাম, মাত্র পৌঁছাইছি, আচ্ছা তার মানে কি প্রেজেন্ট পারফেক্টের কথা বলছে। তো যদি প্রেজেন্ট পারফেক্টের কথা বলে তাহলে আমরা কি জানি যে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হয়, তারপরে ভার্বের ভি3 বসাইতে হয়। তাহলে আমরা এখানে যেহেতু আই পাইছি তাহলে আয়ের আই রাখছি, তাহলে আই অনুযায়ী হ্যাভ বসে না হ্যাজ বসে, হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ, তারপর আমরা কি বলবো রিসেন্টলি, যেহেতু এটা অ্যাডভার্ব আছে আমরা অ্যাডভার্ব বসাই দিলাম। আই হ্যাভ লিসেন্ড। তারপরে আমাদের এই যে বাক্যের মধ্যে যে জয়েন দিছে এইটার ফরমেশনকে আমাদেরকে ঠিক করতে হবে, তাহলে জয়েনের ভিতরে হবে জয়েন। জয়েন। ভেরি গুড, দা ক্লাব। খুব কঠিন লাগবে না, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা তাহলে একদম সুন্দরভাবে বুঝতে পারবা। পরেরটাতে গেলাম, ওকে। আচ্ছা। এরপরে বলছে বাক্যে যদি ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, বিফোর এই ধরনের শব্দ যদি থাকে তাহলে মূলত এইগুলো টেন্স কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জায়গায় এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটু আগে যখন করে আসি যে যদি কোনো বাক্যে আমরা দেখি, এই যে দেখো কম্পেয়ার করো, যদি কোনো আমরা বাক্যে আমরা দেখি যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অনুরূপভাবে যদি কোনো বাক্যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, বিফোর এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে এখানে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। বুঝছো? এই যে লাস্ট নাইট মানে কি আগের রাতের কথা, লং সিন্স আগের কথা, অতীতের কথা, এগো অনেক আগের কথা, ইয়েস্টারডে আগের দিনের কথা, বিফোর আগের কথা। তো এই যে পাস্ট রিলেটেড কোনো শব্দ থাকলে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, সবসময় ভার্বের ভি2 বসে, তাই না? হ্যালো, হ্যাঁ মনে হ্যাঁ পড়তেছে না, শুনতে পাচ্ছি। মনে পড়তেছে না, আমি মনে করে দিই। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ, তার মানে আমরা বুঝতেছি যদি কোনো বাক্যের মধ্যে এই ধরনের শব্দ থাকে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, বিফোর, তাহলে মূলত সেই টেন্সটা হবে কি, সেই সেন্টেন্সটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। তাহলে সেই সেন্টেন্সে আমাদের ভার্ব যখন আমরা পরিবর্তন করব তখন সেই ভার্বকে আমাদের ভি2 করতে হবে। কি করতে হবে? ভি2। ভি2 করতে হবে। মানে এক কথায় এই রাইট ফ্রম অফ ভার্বে মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যাপারটা লিখতে হবে। তাহলে এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দিছে, দেখো আই মিট হিম ইয়েস্টারডে। তো এখানে কাকে পরিবর্তন করতে বলতেছে, মিটকে পরিবর্তন করতে বলতেছে। কেন? ব্যাকেট দিয়ে বুঝাই দিছে যে তোমরা মিটকে ঠিক করো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আই, তাহলে মিটের ভি2 কি, মিট, কি? মিট, মিট মিন্স মিট। হ্যাঁ মিট হিম ইয়েস্টারডে। ওকে, যাবো পরেরটাতে যাবো। আসো না মরছো? হ্যাঁ হ্যাঁ জান। তোমার নেটের প্রবলেম। আচ্ছা, তাহলে পরেরটাতে যদি যাই আমরা, তাহলে আমরা পরেরটাতে দেখতেছো যে পরেরটাতে দেখো মডেল অক্সিলারিজ। মডেল অক্সিলারিজ মানে বোঝো যেইগুলা মূলত মডাল ভার্ব। তুমি কি জানো?
শুড ক্যান শুড মে মাইট এগুলো না? হ্যাঁ, ভেরি গুড। তো আমরা যেই সমস্ত মডেল ভার্বগুলোকে ব্যবহার করি এগুলা রিলেটেড এই নিয়ম। ওকে, আসো। হ্যাঁ আচ্ছা, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, ইউজ টু, হ্যাড বেটার। তো এই রিলেটেড মডেল ভার্বগুলো যদি থাকে তাহলে এর পর্বে ভার্বের কি বসে? বেস ফ্রম বসে। খুবই কমন স্ট্রাকচার। যদি কোনো মডেল ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফ্রম বসে। ওকে, মডেল ভার্বের পরে ভার্বের কোনো অন্য কোনো ফর্ম বসে না, একদম ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম সেটা বসে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যে এখানে লেখা আছে যে ইউ মাস্ট ওবে ফর প্যারেন্টস। কি করা উচিত তোমার? ইউ মাস্ট obey your parents. মানে হচ্ছে তোমাকে অবশ্যই তোমার পিতামাতার কথা শুনে বা মেনে চলতে হবে। তাহলে এখানে এখানে ইউ এর পরে যে মাস্ট, মাস্ট হচ্ছে কি একটা অক্সিলারি মডেল ভার্ব। সো অক্সিলারি যে মডেল ভার্ব এরপরে আমাদেরকে অবে দিয়ে এখানে একটা কমা দিয়ে রাখছে, দ্যাটস মিন এটা ভার্ব। তাহলে আমাদেরকে এটার আসল ফর্মটা লিখতে পড়তেছে। তো আমরা কি পড়ছি সূত্রে, যে যদি কোনো সেন্টেন্সে মূলত মডেল ভার্ব চলে আসে আর মডেল ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা হয় ভার্বের বেস ফ্রম। সেখানে আইএনজি থাকে না, সেখানে ইডি থাকে না, সেখানে কখনোই ভি3 বা ভি2 ফর্ম আসে না। তাহলে ওবের কি এখানে কি এটাই থাকবে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি হ্যাড বেটার, হি হ্যাড কি বেটার লিভ দ্য প্লেস। এখানে আমরা কিন্তু এই যে লিভ দ্য প্লেস এটা দেখে তুমি বলো তো যে এটাতে কি হবে? ইউ হচ্ছে হি হ্যাড বেটার লিভ দ্য প্লেস। এটা কি হবে? মানে এই যে ভিতরের ওইটু হ্যাঁ, এলইএফটি। লেফট হবে না এখানে, কারণ হ্যাডের পরে একটা বেটার চলে আসছে। এটাও একটা মূলত ভার্বের কাজ করে। ওকে, এটাও ভাব বেটার। না এটা ভার্ব না, বাট এটার জন্য আমাদের তখন ওইখানে আর লেফট দিতে হবে না। বুঝছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তখন আমাদেরকে ওই লিভই রাখতে হবে, কারণ লিভ ভি3 ফ্রম। ওকে, কে রে এত কথা বলে রে? ওকে, চলো তা পরেরটাতে আমরা যাই। পরেরটাতে লেখা আছে, এটা তোমাকে আমি লিখে দিই, এলে আবার বাড়ির যে আবার সিগরা বানি। এরপর লেখা আছে প্রিপোজিশন এন্ড জিরান্স। কি বলছে? প্রিপোজিশন এন্ড জিরান্স। জিরান্স কোনগুলা? যখন আই মে কল হিম প্রিপোজিশন জিরান। মূলত জিরান হচ্ছে যখন কোনো ভার্বের সাথে আইএনজি বসিয়ে সেটা নাউনের কাজ করে তখন সেটাকে কি বলা হয়? জিরান্স বলা হয়। ভেরি গুড। তাহলে প্রিপোজিশন এন্ড জিরান এটা রিলেটেড আমরা একটা নিয়ম পড়ব। এই নিয়মটা হচ্ছে মূলত টু ছাড়া, কি ছাড়া? কারণ টু আসলে এটা ইনডিফিনিট হয়ে যায়। তো টু বাদে অন্য সব প্রিপোজিশন যেমন ইন, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, এই সব রকম প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি যোগ মানে আইএনজি যোগ করতে হয়। আর আমরা জানি আইএনজি আমরা কখন যুক্ত করতে পারি? যখনই ভার্বটা বেস ফ্রম অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ তো এই জন্য আমরা বলতেছি যদি কোনো প্রিপোজিশনের পরে আমাদেরকে ভার্ব লিখতে হয়, কি লিখতে হয়? ভার্ব লিখতে হবে। আর যদি সেই প্রিপোজিশনটা টু বাদে অন্য কোনো প্রিপোজিশন হয়, ইন, অন ইত্যাদি যেটাই আসুক, তাহলে সেটা মূলত ওই যে ভার্বের সাথে আমাদেরকে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করে জিরান করতে হয়। কি করতে হয়?
আইনজি যুক্ত করে জিরান করতে হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি সহজভাবে যে যদি কোনো প্রিপজিশন আসে আর প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। শুধু একমাত্র কোন প্রিপজিশন বাদ দিয়ে? টু। টু, কারণ টুর পরে ভার্বের বেস ফর্মই থাকবে। ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমরা একটা জিনিস পাইছি, হি ইজ ফন্ড অফ সিং। কি পাইছি? হি ইজ ওয়ান অফ সিক। হি ইজ ফন্ড অফ সিং। সো এইখানে এই যে ফন্ড কি একটা ভার্ব, ফন্ড মানে কি জানো? পছন্দ। লাইক মানে বোঝো না, পছন্দ। ওই ফন্ড মানেও পছন্দ। সো এই হি ইজ ফন্ড, ফন্ডের পরে অফ আসছে, তাহলে অফের পরে আমরা যে ভার্ব পাইছি, সিং মানে কি গান করা না? হ্যাঁ। তাহলে এই ভার্বের সাথে আমাদেরকে কি যুক্ত করতে হবে? আইএনজি যোগ করতে হবে। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি তোমাকে এটা লিখে দেই, বাসায় গেলে মনে থাকবে। তাহলে আমরা প্রথমে হি নিলাম, ইজ নিলাম, ফন্ড আছে ফন্ড নিলাম, তারপরে আমরা অফ পাইছি। যেহেতু অফ পাইছি আর আমরা নিয়মে কি পড়ছি, যদি অফ পাই বা কোনো প্রিপজিশন পাই টু ছাড়া আর সেটার পরে যদি ভার্ব আসে তাহলে আমাদের ভার্বের সাথে কি করতে হয়? আইনজি যোগ। আইএনজি যোগ করতে হয়। ভেরি গুড। আচ্ছা, তাহলে সেম ভাবে আমরা আরেকটা পাইছি, দেখো, ইউ ক্যান নট পাস। তুমি কি করতে পারবে না? পাস করতে পারবে না উইদাউট স্টাডি হার্ড। মানে কি? কঠোর পরিশ্রম ছাড়া বা কঠোর স্টাডি ছাড়া। তো এখানে এই যে আমাদেরকে কোনটাকে পরিবর্তন করতে বলতেছে? এই যে স্টাডিকে পরিবর্তন করতে বলতেছে। তো আমরা স্টাডির জন্য এখানে কি লিখতে পারি? এই যে উইদাউট, এটা একটা প্রিপজিশন, বুঝছো? হ্যাঁ। কি এটা? এটা একটা প্রিপজিশন। প্রিপজিশন। আচ্ছা, তাহলে প্রিপজিশনের পরে আমরা কি জানি ভার্বের সাথে কি যুক্ত হয়? ভার্বের সাথে হ্যাঁ, আইনজি যোগ। ভেরি গুড, আইএনজি যোগ করতে হয়। ক্লিয়ার? হ্যাঁ। আমরা এটাকে তোমার ইজি করে দেওয়ার জন্য পরিশ্রম করতে হবে। আচ্ছা, এরপরে আমরা অন্যটাতে যাব। আচ্ছা, হ্যাঁ। বাট একটা ব্যতিক্রম নিয়ম দেখি, এটারই একটা ব্যতিক্রম। আমরা এখন কি নিয়ম পড়ছি? কেবলই আমরা যেটা পড়ছি এটা কি তুমি আমাকে বুঝাই বলতে পারবে? একটু আগে যে নিয়মটা পড়েছি, হ্যাঁ, প্রিপজিশনের নিয়ম পড়লাম না? ওই যে টু ব্যতীত যে সেন্টেন্স গুলো থাকবে, যেমন অফ, তারপরে হচ্ছে উইদাউট, এইগুলো যেগুলো থাকবে এর সাথে আইনজি যোগ করতে হবে। ওর সাথে না, ওর পরে আর যদি টুর সাথে ভার্ব এমনি আসে। আইনজি যোগ হয়। না, আর ওর মানে হ্যাঁ, ওর পর যদি ভার্ব আসে তার সাথে আইনজি। আইএনজি যোগ করতে হবে। বাট আমাদের কথা হচ্ছে যে এটাকে আমরা প্রপারলি মাথায় রাখবো। আচ্ছা, চলো এখন আমরা পরেরটাতে যাই। তবে আমাদের এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়ম হচ্ছে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলার পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা কি জানি যে মূলত টুর পরে যে ভার্বটা আসে সেটা ভার্বের বেস ফর্ম আসে, বাট টু ব্যতীত অন্য সকল প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে কি থাকে? সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তবে কিছু ওয়ার্ডের জন্য ব্যতিক্রম হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এটা মুখস্থ করবা। লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলার পরে টু থাকা সত্ত্বেও মূলত আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যে এখানে দেখো এই যে ফরওয়ার্ডের পরে কি টু আছে না? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, নেটের সমস্যা হচ্ছে তো এই জন্য মাঝে মাঝে কথা বেড়ে যাচ্ছে। আচ্ছা, সো এই যে ফরওয়ার্ডের পরে কি টু আছে না? তো এই যে ফরওয়ার্ডের পরে টু আছে, মূলত এই টু দিয়ে আমাদের যদিও বা টুর পরে বেস ফর্ম বসে, বাট এখানে লুক ফরওয়ার্ড টুর সাথে থাকায় মূলত আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়েছি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। ওকে, এই যে এটা হেয়ার ছিল, হ্যাঁ। এটাকে আমরা চেঞ্জ করে হিয়ারিং করে দিছি।
অ্যান্সার আমি সাথেই লিখে দিচ্ছি নাও। আচ্ছা, তাহলে আমরা এখন 6 নম্বরে যাই। প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে বোঝো, কিছুদিন আগে আমরা যে ভয়েস করালাম। প্যাসিভ ভয়েস, হুম। হ্যাঁ ওই যে অ্যাক্টিভ চেঞ্জ করা। হ্যাঁ, প্যাসিভ ভয়েস মানে কি, যেখানে কর্তা নিজে কাজ করে না, ওকে দিয়ে করিয়ে নেওয়া হয়। কে করিয়ে দেয়? ওই যে বাই ভি3 এগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, তো প্যাসিভ ভয়েসের নিয়মটা হচ্ছে, দেখো বাক্যটি যদি প্যাসিভ ভয়েসে থাকে, কোন ভয়েসে থাকে? প্যাসিভ ভয়েসে থাকে। আর প্যাসিভ ভয়েস কোনগুলো? সেটা হচ্ছে সাবজেক্ট যেটিতে নিজে কাজ করে না। তো এরকম ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে। অক্সিলারি ভার্ব কি? আমাদের মূলত ওই যে অক্সিলারি ভার্ব বসে না, তো এটা তো আমরা করে আসছি, আমরা আমাদের এটা লাগবে না। যদিও বা আমরা জাস্ট আমরা ভার্ব ভয়েস তো জানি। সেটা হচ্ছে যদি কোনো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই, আর প্যাসিভ ভয়েসে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তো এখানে প্রশ্ন থাকবে কি, এই যে এরকম থাকবে, ডু থাকবে। কি থাকবে? ডু থাকবে। থাকবে। তো এটাকে মূলত বলা হয়েছে যে একটা প্যাসিভ ভয়েস। তো এই ধরনের প্যাসিভ ভয়েস থাকলে অক্সিলারি ভার্বের পরে যেই ভার্বটা থাকবে সেই ভার্বটাকে ভি3 তে করতে হবে। এটা প্যাসিভ ভয়েস জড়িত নিয়ম, যে আমরা প্রথমে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিব, তারপরে মেইন ভার্বের ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট। আচ্ছা, এরপরে দেখো এই যে ইংলিশ ইজ স্পোকেন, একই উত্তর, এটা একই জিনিস, একই একটা এক্সাম্পল দিলে যথেষ্ট। আচ্ছা, এরপরে 7 নম্বরে দেখো, 7 নম্বরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বোঝো? হ্যালো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, হ্যাঁ স্ট্রাকচারটা মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, হ্যাঁ বুঝি তো। বলো তো স্ট্রাকচারটা বলো। আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওরে বাপরে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এটা? নাকি মায়ের খাবা। না না না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি আমি। না হ্যাঁ বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন একটা নিয়ম যদি আমরা পাই, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে, বা কোনো কাজ একদম অনেক সময় ধরে চলতেছে, এরকম কোনো কাজ বুঝাইলে মূলত বাক্যের সময় সিন্স অথবা ফর বসে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স, তাই না? তো দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে ইট রেইন সিন্স মর্নিং, এখানে বলা আছে এই যে, তাহলে এই দুটা প্রশ্নকে এখন আমরা কি দেখে বুঝলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, বলো তো? এই দুটো সেন্টেন্সে কি দেখে বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট? ওই যে সিন্স আছে ভেরি আর গুড, ফর। ভেরি গুড, ভেরি গুড। সো এই ফর দেখে আমরা বুঝছি যে মূলত এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা এখনো শুদ্ধ না, অশুদ্ধ, ভুল আছে। আর আমাদেরকে ঠিক করাটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আসল কাজ। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি এখন ঠিক করি, তাহলে আমরা এখন ধরো লিখতে পারি, তাহলে ইট আছে, ইট লিখি। ইটের সাথে কোনটা যায়? হ্যাজ যায় নাকি হ্যাভ যায়? ইটের সাথে ইট, ইট, তাহলে ইট হ্যাজ বিন দিলাম, হ্যাভ, ইট হ্যাভ যায়?
বুঝতে পারছি না, মানে ভেতরে যাচ্ছে তো নেটে। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে ইটের সাথে কোন যায়, কোন অক্সিলারি ভার্বটা যায়, হ্যাজ নাকি হ্যাভ? ইটের সাথে হ্যাজ যায় রে বাবা, ইট হ্যাজ যায়, ইট হ্যাজ যায়, সিঙ্গুলার এরা। এটা মনে নেই। আচ্ছা, হ্যাজ, তাহলে আমরা আরেকটা স্টার জানি যে ইট হ্যাজ ইট প্লাস হ্যাজ বিন প্লাস তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি, তাহলে রেইনের আইএনজি, তাহলে আর এ আই এন, রেইনিং, তারপরে সিন্স আছে, সিন্স মর্নিং। ওকে, হ্যাঁ, তাহলে এটাকে তুমি আমাকে করে দাও দেখি। দে প্লে ফর 2 আওয়ার্স, এটা এই যে ফর 2 আওয়ার্স দেখেই বুঝতেছি যে তারা অনেকক্ষণ ধরে খেলতেছে, অতীতে শুরু করছে এখনো চলমান আছে। তার মানে এইটুকু দেখে আমরা বুঝতেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্রশ্ন, যেখানে আমাদেরকে ভার্বের রাইট ফর্মটাকে লিখতে বলতেছে, তাহলে এখানে প্লে দিয়ে বুঝাইছে। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে কিভাবে করা যায়, আমাদেরকে এটা বলে দাও দেখি। আর এইটাই মানে আমি ঠিকঠাক করবো, একদম প্রপারলি করবো সেটাও বলতেছে। সেটাই, এতক্ষণ ধরে কি বুঝছো যে প্রশ্ন ভুল থাকে আমাদেরকে ঠিক করতে হয়। বুঝতে পেরেছি, কারেকশন করা। হ্যাঁ, এতক্ষণ ক্লাস করার পরে আবার আজগুবি মার্কা প্রশ্ন করো। দে আচ্ছা, হ্যাভ বিন প্লে দে হ্যাভ বিন প্লে এক- প্লেইং প্লেইং এর সাথে আইএনজি যোগ হবে প্লেইং ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স, ভেরি গুড। তুমি জাস্ট টেন্সটাকে মনে রাখছো তাহলে হইবে, এত কঠিনের কিছু নাই। যদি না বুঝো তাইলে তো ঝামেলা, এত ইজি করে বোঝানোর পরে। না বুঝতে পারছি, কিন্তু যে নেটে একটু সমস্যা হচ্ছে, কথা মানে হাফ হাফ আসছে এখন, এই জন্য। ওটা হাতাবার না। আচ্ছা, দেখো এখানে লেখা আছে যদি কোনো শব্দে কি থাকে বা বাক্যে বা সেন্টেন্সে থাকে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা উইশ, মানে হচ্ছে ইচ্ছা অথবা যেন, এরকম রিলেটেড কোন রুলসে আমরা কি বলতে পারি, যদি কোনো বাক্যে অ্যাজ ইফ অ্যাজ দো বা উইশ থাকলে অবাস্তব বা অসম্ভব কল্পনা বোঝাতে ব্র্যাকেট এর ভি ভার্বের জায়গায় ওয়্যার বসে, কি বসে? বি ভার্বের জায়গায় ওয়্যার বসে। ওয়্যার বসে। অন্য ভার্ব থাকলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তো এখন আমরা দেখো এটাকে তোমাকে ক্লিয়ারলি ডিসকাস করি। আমরা এই অ্যাজ ইফ মানে কি, ইস আমার যদি যদি আমার একটা, যদি আমি ইয়ে হতাম, যদি আমি অমুক হইতাম, যদি আমি পাখি হইতাম ইত্যাদি, অ্যাজ ইফ মানে বুঝে। অ্যাজ দো যদি আমার একটা এরকম কিছু থাকতো। অ্যাজ উইশ আই উইশ আমি বিদেশ যাব, মানে যাইনি কিন্তু, মানে ওর কিন্তু কল্পনা, অবাস্তব, বুঝতেছো? তো এই হ্যাঁ, যে কল্পনা বা অবাস্তব রিলেটেড কোনো কথা যদি কখনো আসে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে বি ভার্বটা থাকে ওইটাকে আমাদের পরিবর্তন করে আমাদের মূলত বির জায়গায় ওয়্যার বসাইতে হয়। কি বসাইতে হয়? বি জায়গায় ওয়্যার বসাতে হবে। মানে এটা মূলত একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মতো। আচ্ছা, অন্য ভার্ব থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট ভি টু হয়। দেখো এখানে প্রশ্নে আছে যে হি টক্স, মানে কি সে বলেছে, কি বলেছে? অ্যাজ ইফ হি বি ম্যাড, যদি সে কি হইতো, পাগল হইতো। ওকে, মানে সে বলেছে সে যদি পাগল হইতো। আচ্ছা, হুম, তার মানে কি সে এখনো পাগল হইছে? না। পাগল হয় নাই। পাগল হইলে তো এই বলতে পারতো না, সে পাগল হয় নাই। তাহলে এই যে না হওয়া এটাকে অবাস্তব বলে। আর এরকম অবাস্তবে যদি কোনো ব্র্যাকেটের মধ্যে বি থাকে তাহলে এই বি উঠায় গিয়ে এখানে কি বসবে, ওয়ার বসবে। ওখানে একদম লেখা আছে জাস্ট। তাহলে এই বিটাকে আমরা উঠাই দিয়ে এখানে কি বসাতে পারি, ওয়ার বসাইতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা আমাকে একটু করে দাও। আই উইশ আই উইন দ্য লটারি। আই উইশ আই
আগেরটা কি করেছো? আগেরটা কি করেছো যে যে ভার্ব আছে এখানে, ভার্ব কি বি, তাই না? বি ভার্ব বি আগে যে বি আছে, তো বি মানে দুই ব্র্যাকেটের মাঝখানে বি আছে, তো আমরা জাস্ট বিটাকে উঠাই দিয়ে ওয়্যার বসাই দিয়েছি। আর যদি বি না থাকে, কোনো ভার্বই যদি চলে আসে ডিরেক্ট, মানে বির পরিবর্তে কোনো ভার্ব চলে আসছে, তাহলে সেটার ভি2 ফর্ম বসাইতে হবে। কি বসাইতে হবে? ভি2 ফর্ম বসাইতে হবে, ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। WON হ্যাঁ, অন বসাইতে হবে, আই ওয়ান। আচ্ছা, আই উইশ আই অন। ফার্স্ট ফর্ম হ্যাঁ, দা লটারি। তাহলে এরপরে আমরা জিরান দিয়ে পড়ছি, পড়ি নাই? আচ্ছা দেখো, হ্যাঁ পড়েছি আচ্ছা তাহলে আমরা একটু আগে জিরান কি, জিরান মূলত যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের কাজ করা হয়, সেটাকে কি বলা হয়? জিরান বলা হয়। আচ্ছা, মূলত জিরান্ডের সাবজেক্ট বাক্যর শুরুতে থাকে। যদি, এখন আমার প্রশ্ন শোনো, যদি কোনো ভার্ব দ্বারা আমাদের কি শুরু করতে হয়? লেখা শুরু করতে হয়। যদি কোনো ভার্ব দ্বারা আমাদের লেখা শুরু করতে হয়, তাহলে আমাদের মূলত সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। মানে আমি বলতে চাচ্ছি, আমাদের যদি কোনো কাজ, প্রথমে কোনো বাক্য আমরা সচরাচর কি দিয়ে শুরু করি? সাবজেক্ট দিয়ে শুরু করি, তাই না? তবে আমাদের যদি সাবজেক্ট হিসেবে ভার্ব চলে আসে, কি চলে আসে? ভার্ব চলে আসে, তাহলে মূলত সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আইএনজি যোগ করে আমাদের কাজ সম্পাদন করতে হয়। আইলস রাইটিং টাস্ক 2 তে, মানে আইলস রাইটিং মডিউলের জন্য সুন্দরভাবে বাক্য তৈরি করার জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তাকে সাবজেক্ট বা জিরান হিসেবে ব্যবহার করা হয়। এখানে বলা হয় ফর্মাল বা একাডেমিক দেখায়। দেখো এক্সাম্পল দিয়েছি, দেখো যে protect the environment should be a top priority for government. গভর্নমেন্টের জন্য প্রধান প্রায়োরিটি হচ্ছে এনভায়রনমেন্টটাকে কি করা? প্রোটেক্ট করা, তাই না? তো এই যে প্রোটেক্টটা দিয়ে আমরা কিন্তু বাক্য শুরু করছি, এনভায়রনমেন্টকে দিয়ে না, প্রোটেক্ট দিয়ে। তো এই যে প্রোটেক্ট দিয়ে শুরু করছি, তাই এটার জন্য মূলত আমাদের ভার্বের কি ফর্ম হবে? ভার্বের সাথে কি বসবে? শুড বি বসতে বলছি, ভার্ব প্রথমে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে প্রোটেক্টের আইএনজি কি? তাহলে প্রোটেক্টের বেস ফ্রম প্রোটেক্টিং। প্রোটেক্টর সাথে আইএনজি যোগ করতে হবে হ্যাঁ, প্রোটেক্টিং প্রোটেক্টিং, বাকিটা একই থাকে। ক্লিয়ার? সেম ভাবে পরেরটা করো তো। ইউজিং আচ্ছা আছে তাই ওরে বাপরে, ওকে, বুঝতেছো? আচ্ছা, এটা কখনই হবে? যখন কেবলই আমরা শুধু ভার্ব দ্বারা কাজ শুরু করব। আচ্ছা, এরপরে দেখো, আমরা একটু আগে একটা রুলস পড়ে আসছি, মনে আছে? হ্যাঁ, ভাই রোজ তো অনেকগুলোই করেছি কোনটা তো মাইক মিউট কইরা দিয়ে, ওখানে কি হাঁসের ডিম পারতাছো? না পাশের থেকে বাসায় নেই তো, বাসা থেকে কথা মানে বেশি আসছে এই জন্য ক্লাসে মনোযোগ দাও। রাইট ফর্ম অফ ভার্ব খুব কঠিন, আবার খুব সহজ। সো আমরা এর আগে হ্যাঁ একটা রুলস পড়েছিলাম যে কি, যদি কোনো মডাল অক্সিলারি ভার্ব হয়, তাহলে তারপরে কি বসে? আইএনজি ভার্বের বেস ফর্ম বসে রে বাবা। পড়ালাম না একটু আগে? হ্যাঁ, হ্যাঁ ভার্বের বেস ফর্ম বসে এই যেখানেই তো পড়লাম, মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, মাস্ট, আউট। এইগুলো থাকলে ভার্বের বেস ফর্ম বসবে তাহলে তুমি ভার্বের সাথে আইএনজি কোলা কেন? মিস্টেক হয়ে গেছে আচ্ছা, তো যদি কোনো মডাল ভার্বে প্যাসিভ ভয়েসে কি থাকে, তবে এবারে আমরা দেখো, এবারে আমরা অন্য রুলসটা পড়তেছি। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে যদি কোনো মডাল ভার্ব থাকে, কি থাকে? মডেল ভার্ব থাকে।
মডাল ভার্বের পরে যদি বি চলে আসে, কি চলে আসে? বিই, বি, বি চলে আসে, তাহলে তারপরে যে ভার্ব থাকবে সেটা হবে ভার্বের ভি3। মানে পার্টিসিপল। হ্যাঁ, মানে আমরা সচরাচর কি করি যে যদি কোনো মডাল ভার্ব থাকে তারপরে আমরা ভার্বের বেস ফর্ম বসাই, কিন্তু যদি মডাল ভার্বের পরে বি থাকে তাহলে আমরা তারপরে যে ভার্ব বসবে সেটাকে আমরা ভি3 করব। ওকে, হ্যাঁ, দেখো তাহলে আমরা একটা এক্সাম্পল দেই তোমাকে, দেখো। আচ্ছা, এখানে লেখা আছে স্ট্রিক্ট লস মাস্ট বি, তারপরে ইমপ্লিমেন্ট টু কন্ট্রোল ক্রাইম। এই যে ইমপ্লিমেন্টের দুই পাশে ব্যাকেট দিয়েছে, এর মানে বোঝাচ্ছে যে তুমি এই ইমপ্লিমেন্টটাকে সঠিক ভার্ব আছে নাকি ব্যাটিক ভার্ব আছে। যদি সঠিক থাকে তাহলে তুমি তাই রাখো, যদি ভুল থাকে তাহলে তুমি সঠিক করে দাও। তাহলে আমরা কি পাইছি যে এই যে মাস্ট পাইছি, মাস্ট একটা মডাল ভার্ব না? হ্যাঁ, মাস্টের পরে আমরা কি পাইছি? বি পাইছি। কি পাইছি? বি। তাহলে তারপরে যে ভার্ব আসছে, যে ইমপ্লিমেন্ট, এটা একটা ভার্ব, তাহলে এই ভার্ব কি হবে? ভার্বের ভি3 ফর্ম হবে। তাহলে আমরা লিখতে পারি STRICT, স্ট্রিক্ট লস মাস্ট বি, তাহলে ভার্বের ভি3 ফর্ম কি? ইমপ্লিমেন্টেড, মেন্টেড। ইডি যাবে না? হ্যাঁ, ইমপ্লিমেন্টেড। ওকে, হুম। আচ্ছা, কে রে লিখছি ইমপ্লিমেন্টেড, আর কাজ করে না কেন? Technology can be used to enhance the learning process in schools. ওয়েট, তাহলে ইমপ্লিমেন্টেড, আচ্ছা, ইমপ্লিমেন্টেড টু কন্ট্রোল ক্রাইম। বুঝছো? বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে দেখো কন্ট্রোলের আগে কি আছে? টু আছে না? হ্যাঁ, এই যে কন্ট্রোলের আগে যদি টু না হয়ে অন্য প্রিপজিশন বসতো তাহলে এই কন্ট্রোলের সাথে আইএনজি হইতো, কন্ট্রোলিং। এই টু আছে দেখে এই কন্ট্রোল আছে। টু মানেই তো আইএনজি। আবার বলে টু মানে আইএনজি যোগ, একটা থাপ্পড় মারে দেবো কিন্তু। না, বলছি টুর পরে যে ভার্ব আসে সেটা বেস ফর্ম আসে, শুধুমাত্র ও কিছু হ্যাঁ। কিছু মনে করা, যেমন ফরওয়ার্ড টু, তারপরে শুড টু, এইগুলো বাদ দিয়ে বাকিগুলোতে শুধু ভার্বের বেস ফর্ম থাকে, আবার বলে খালি আইএনজি আইএনজি। আচ্ছা, মানে এটা ইউজড হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি Technology can be used to enhance the learning process in school. ভেরি গুড। আচ্ছা, টেকনোলজি ক্যান বি, তাহলে TECH নলজি ক্যান বি, যদি বি না থাকতো তাহলে কি ওই ইউজই থেকে যেত। ওকে, হ্যাঁ, যেহেতু বি আছে তাহলে ইউজ হবে টু, তারপরে যা আছে সেটা, ইনহ্যান্স দা লার্নিং। ভেরি গুড। কঠিন লাগবে না ভাই, একটু মনোযোগ দাও, কঠিন লাগবে না। এরপরে দেখো আমরা দ্বিতীয়তে যাই, আমাদের আর বেশি নাই, খুব চলে আসছে, আমরা 3 থেকে 4টা রুল শিখবো, শিখে আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে। কতগুলো রুলস এত মনে রাখা যায়? সবগুলাই তো সহজ, একটাও এখানকার কঠিন না। না, সহজ আছে। আচ্ছা, এরপর লেখা আছে দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট উইথ কমপ্লেক্স স্ট্রাকচার। কিছুদিন আগে আমরা কমপ্লেক্স একটা স্ট্রাকচার শেখালাম না গত হ্যাঁ, ক্লাসে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। হুম, তো ব্যাককে যদি ওয়ান অফ দা থাকে, কি অফ দা থাকে, one of the তাহলে তারপরে যেই নাউনটা আসবে সেটা হবে কি নাউন? প্লুরাল, প্লুরাল নাউন। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু শিখাইছি। তখন মূল ভার্বটি সর্বদা সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। সর্বদা
সিঙ্গুলার হবে। আচ্ছা, ওয়ান অফ দ্য থাকলে প্লুরাল নাউন যদি হয় তাহলে ভার্ব হচ্ছে সবসময় সিঙ্গুলার। হ্যাঁ, কারণ এখানে অনেকের মধ্যে একজনকে বোঝানো হয়েছে। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে ওয়ান অফ দ্য মেইন রিজনস, এই যে দেখছো রিজনস এর সাথে কি আমরা এস যোগ করি না, প্লুরাল করি নাই, হ্যাঁ হ্যাঁ ফর এটা গ্লোবাল বলছি। ওয়ার্মিং ইজ, এই যে এখন আমাকে বলো তো এই ইজ এর সাথে এই যে এখানে ইজ আমরা তো নিয়ে আসলাম, গ্লোবাল ওয়ার্মিং এর পরে বি দিয়ে ডিফরেস্টেশন দিয়েছি, তাহলে এখানে কি হবে, এই বিটা কি হবে, আচ্ছা বি মানেই তো হচ্ছে এম বি ইজ এ ভার্ব। বিগ ভার্ব। হ্যাঁ হ্যাঁ, তো এখানে কোন বি ভার্বটা বসাবে সেটা বলতেছে। এখানে বলছে ওয়ান অফ দ্য ওয়ার্নিং ইজ হবে। হ্যাঁ, কারণ এই যে এটা তো সিঙ্গুলার, হ্যাঁ ওটা সিঙ্গুলারের জন্য বললাম। ভার্বটা সিঙ্গুলার না, হ্যাঁ ভার্ব সিঙ্গুলার। তাহলে এখানে ইজ হবে। ওকে, এরপরে ওয়ান অফ দ্য মাস্ট ইফেক্টিভ সলিউশনস, তারপরে কি হেল্প আছে, তা আমরা কি জানি, রিডিউস পভার্টি, তো কি এটার সাথে আমাদের এজ যোগ করতে হয়েছে। আচ্ছা, তারপরেরটাতে আমরা যাই, পজিটিভ ভার্ব কাজ করিয়ে দেওয়া, মেক বা হ্যাভ গেট ইত্যাদি, যদি আমাদের কোনো কাজের ক্ষেত্রে মেক হ্যাভ গেট এগুলা নিয়ে পাই, মানে কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানো বোঝালে, যেমন তুমি তোমার রাইটিং এইচডব্লিউ তোমাকে দিয়েছি, তুমি না করে তোমার ছোট বোনকে দিয়ে করিয়ে নিয়েছো, ওকে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো ওইরকম কিছু হইলে মূলত আমাদের কি বসে, কজেটিভ ভার্ব বসে। কজেটিভ ভার্বটা মূলত হচ্ছে কাজ করিয়ে নেওয়া অন্যর থেকে। তো দেখো মেকের পর বাক্তি থাকলে, মেক মানে কি করা, কি করা, মেক করা, তো মেকের পরে যদি কোনো ব্যক্তি আসে তাহলে সেটা সরাসরি ভার্বের বেস ফর্ম বসবে, কি বসবে, সরাসরি ভার্বের বেস ফর্ম বলবে। ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, কিন্তু গেটের পরে বস্তু থাকলে সেটা ভার্বের ভি3 বসবে, কি বসবে, গেটের পরে বস্তু থাকলে ভার্বের ভি3 বলবে। আচ্ছা, তার মানে আমরা, মেকের পরে ভি1 আর গেটের পরে ভি3 তাই তো। হ্যাঁ, তবে সেটা যদি বস্তু হইতে হবে, কি হইতে হবে, বস্তু গেটের পরে বস্তু হলে ভি3 আর ব্যক্তি মেকের পরে ব্যক্তি হলো ভি1। ভেরি গুড। দেখো এখানে লেখা আছে পীর পেশা অফেন মেক্স টিনেজার্স, এই যে মেক পাইছি না, হ্যাঁ মেক মেকের পরে এখানে কি ব্যক্তি আছে টিনেজার্স মানে ব্যক্তি আছে, তারপরে যে ভার্ব আছে সে ভার্ব তাহলে কি রাখতে হবে, ভার্বের ভি1 ফর্ম রাখতে হবে, ভি1 হবে বেস ফর্ম। বেস ফর্ম। এই যে দেখো তোমাকে আমি এখানে স্ট্রাকচার দিয়ে রাখছি, মেক প্লাস বাক্তি প্লাস ভি1, তাহলে এখানে আমরা কি রাখবো, অ্যাডাপ্টি রাখবো, ওকে। সেম ভাবে আমরা পরেরটাতে দেখতেছি যে যদি কোনো গেট থাকে, এই যে দেখো একটা ছোট্ট স্ট্রাকচার দেখো, গেট থাকে তারপরে বস্তু আসে তারপরে তাহলে ভার্বের ভি3 বসবে, ওকে। দেখো গভর্নমেন্ট শুড, গভর্নমেন্টের উচিত গেট লস, লস কি করা, মানে আইন কানুন করা, কি করা, ইনফর্মস স্ট্রিক্টলি, এই যে ইনফর্মস আসছে, এই লস আসছে, লস কি এটা ব্যক্তি নাকি এটা কোনো একটা বস্তু, তাই না, ওটা বস্তু। একটা কাইন্ড অফ বস্তুর ভিতরে যায়, তাহলে এটার উত্তর কি হবে, তাহলে সেই ভার্বটা কি থ্রিতে যাবে, ভি3 তে যাবে। ইনফর্মস ডি যোগ হবে। হ্যাঁ ভেরি গুড, ভি3 তে হবে ভেরি গুড, ইনফর্মস। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, কি রুলস, গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে যদি কোনো বাক্য আমাদের অনেক সময় বাই দ্বারা শুরু করতে হয়, কি দ্বারা শুরু করতে হয়, বাই দ্বারা, তো বাই দ্বারা কোনো বাক্য যদি আমাদেরকে শুরু করতে হয়, এমন বাক্যর পরে যেই ভার্বটি আমাদের আসবে সেই ভার্বটি হবে আইএনজি যুক্ত ভার্ব, কি যুক্ত ভার্ব, আইনি যুক্ত হবে। মানে মূলত আমাদের বাই দ্বারা অনেক বাক্য তৈরি করতে হয়, কখন, কাজের মাধ্যমে বা কোনো কিছুর উপায়ে, যখন আমরা প্রথম থেকেই বলা শুরু করি, যে কিভাবে বলি, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে টিউশনের মাধ্যমে, টিউশনের মাধ্যমে আমার চলা, কি করা,
টিউশনির মাধ্যমে আমার চলা। টিউশনের মাধ্যমে আমার চলা। তো এই যে টিউশনির মাধ্যমে, টিউশনি কি একটা ভার্ব না, একটা কাজ না? সো এই যে টিউশনির মাধ্যমে চলা, কিসের মাধ্যমে চলা? হ্যাঁ। টিউশনির। আমরা তো জানি কোনো কিছুর দ্বারা বুঝাইলে, কোনো কিছুর দ্বারা বুঝাইলে বাই বসে। তাহলে শুরুতে আমরা বাই বসানোর পরে টিউশনি। সো এই যে টিউশনি, এটাকে আমরা কি করতে পারি? টিউশনির সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে টিউটরিং। ওকে, সো দেখ, থাকবে ভাবের সাথে আইএনজি যোগ, হ্যাঁ তাই তো? হ্যাঁ, বাইয়ের পরে যে ভার্ব আসবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো এখানে লেখা আছে বাই রাইজ। বাই রাইজ পাবলিক অ্যাওয়ারনেস, কি করতে হয়? মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কি করব? উই ক্যান ট্যাকেল দ্য প্লাস্টিক পলিউশন ক্রাইসিস। আমরা প্লাস্টিক দূষণের সংকটটাকে কি করতে পারি? মোকাবেলা করতে পারি। কিসের দ্বারা? জনগণের সচেতনতা বৃদ্ধির দ্বারা। তাহলে তাহলে রাইজের জন্য আমরা এখানে কি করব? তাহলে আমরা বাই পাইছি, তাহলে বাইয়ের পরে কি করব? আইএনজি যোগ, রাইজিং। তাহলে এখানে আমাদের মূলত রাইজের সাথে আইএনজি যোগ করতে হবে, রাইজিং। ক্লিয়ার? আচ্ছা, এটা খুবই সুন্দর। সেম ভাবে আমরা দ্বিতীয়টাই দেখো, এখানে আমরা বাই অ্যাডপ্ট রিমোট ওয়ার্কিং, কি কোন মাধ্যমে? রিমোট ওয়ার্কিং বা দূরবর্তী কাজের দ্বারা কোম্পানিজ ক্যান রিডিউস দেয়ার অপারেশনাল কস্ট। কোম্পানিগুলো তাদের অভ্যন্তরীণ যে কস্টগুলোকে কি করে? তারা মানে রিডিউস করতে পারে বা কমাইতে পারে। তাহলে অ্যাডাপ্টিং। ওকে, হ্যাঁ। এখন তোমাকে লাস্ট আর আরেকটা মুখামুখি একটা দিব, দিয়ে আমি ফুরুত হব। আচ্ছা, এরপরে তাহলে আমরা এগুলো, তোমরা এরপরে ক্লাসটা খুব ভালো করে দেখবা, তাইলে হবে। আমরা এরপরে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে করব, সেটা হচ্ছে ভার প্লাস ভার। এটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রুলস। দেখো, যদি কোনো বাক্যে আমাদের পরপর দুইটা ভার্ব চলে আসে, মেইন ভার্ব, দুইটা কি ভার্ব? মেইন ভার্ব। যদি কোনো বাক্যে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব চলে আসে, তাহলে একটার সাথে আইএনজি হবে আর আরেকটার সাথে ইডি হবে। ওকে, প্রথমটার সাথে ইডি, পরেরটার সাথে আইএনজি। ওকে, ভার্ব প্লাস আইএনজি, আর পরের ভার্বের সাথে ভার্ব প্লাস ইডি। ভার্ব প্লাস ইডি মানে ভার্বের ভিত্তি। মানে প্রথমটার সাথে আইএনজি আর দ্বিতীয়টার সাথে কি ইডি, মানে ভার্বের 3 নাম্বার রূপ। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আশা করি যেই কয়েকটা শিখছি এইগুলা যদি আয়ত্তে রাখতে পারো, আইএলটিএস আর কোনো প্রবলেম হবে না। সে বুঝলাম, সব ঠিক আছে, সমস্যা তো